বাণী অনিরুদ্ধকে নির্দোষ প্রমাণ করার জন্য বিদ্যুতের ছদ্মবেশ ধরে বিদ্যুৎকে কোর্টের সবার সামনে হাজির করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্ট থেকে বের হয়ে বাণী বলে, আমাকে যে করেই হোক বিদ্যুৎকে খুঁজে বের করতে হবে। অনিরুদ্ধ বাবুর সঙ্গে এরকম অন্যায় হচ্ছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। উনি তো কোনো অন্যায় করেনি, তবে কেন উনি অযথাই শাস্তি পাবে? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওনাকে ছাড়াতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে ওনাকে নির্দোষ প্রমাণিত করতে হবে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এর মধ্যে মৌলি ম্যাডামের চাল আছে। মৌলি দিদিমণি এই চালটা আমাদেরকে ধরতে হবে। এরপরেই বাণী ঈশানীর সঙ্গে আলাদা করে কথা বলে। ঈশানীকে বলে যে মা মা তুমি আমাকে সাহায্য করবে তো অনিরুদ্ধ বাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য? তখন ঈশানী বলে, হ্যাঁ বাণী, আমি জানি অনিরুদ্ধ আর যাই করুক এরকম কোনো কাজ করবে না যাতে কারোর ক্ষতি হতে পারে। আমিও নিশ্চিত যে এটা কেউ হাসার হচ্ছে, আর এর পিছনে মৌলি আর ছোট মা আছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আবার কেন জানি সন্দেহের তীরটা ওদিকেই ঘুরছে। তখনই বাণী বলে, মা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ওরা বিদ্যুৎকে কোথায় লুকিয়ে রেখেছে। তখনই ঈশানী বলে, বাণী কিছুদিন যাবৎ আমাদের বাড়িতেও না অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে। যেদিন থেকে বিদ্যুৎ হারিয়েছে, একবার কুয়াশাকে বাড়িতে উঠাচ্ছে, একবার একবার বিধবাদের বাড়িতে উঠেছে ছোট মা দান খয়রাতের করার জন্য। আমি কিছু বুঝতে পারছি না বাণী। তখনই বাণী বলে, আমি খুব ভালো করেই বুঝে গেছি মা, যে এর মধ্যেই বিদ্যুৎ আসে। আসলে মৌলি দিদিমণির আর বিদ্যুতের মধ্যে কোনো একটা কানেকশন আছেই। তো আপনাকে বলতে বলতে পারছি না, তবু বলতে হচ্ছে। কি করব, অনিরুদ্ধ বাবুর এই সব কিছু দেখে আমি আর সহ্য করতে পারছি না মা, বিশ্বাস করুন। তখনই ঈশানী বলে, বাণী আমি আমার মেয়ে বলে আমি সবকিছু তাকে করতে দেব না। আমাদেরকে খুঁজে বের করতেই হবে বিদ্যুৎ কোথায়, বিদ্যুৎ এখন কোন পরিস্থিতি আছে। এরপরই দেখা যায় যে ঈশানী ঈশানী আর বাণী বিদ্যুতের খোঁজে লেগে যায়। তখনই দেখা যায় যে আলাদা করে বাইরে মৌলি আর নয়নতারা বিদ্যুৎ আর কুয়াশার সঙ্গে দেখা করছে, কিন্তু বোঝার কোনো কায়দাই নেই যে ওটা বিদ্যুৎ। মহিলাদের মতো শাড়ি পরা, সাজগোজ সবকিছু। তখনই বাণী বলে যে মা ওখানে তো মহিলাদের সঙ্গে মৌলি দিদিমণি কথা বলছে, তাহলে আমরা বিদ্যুৎকে কোথায় পাবো? তখনই ঈশানী বলে, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু ভালো করে দেখো তো ওর মধ্যে কুয়াশা বা অন্য কাউকে দেখা যায় নাকি। তখনই দেখা যায় যে বাণী আরো ভালো করে দেখতে পায় যে ওখানে কুয়াশা আছে, কিন্তু পাশে আরেকজন আছে, তাকে চিনতে পারছি না মা। তখনই ঈশানী বলে, এটা আবার বিদ্যুৎ নয় তো, বেশ চেঞ্জ করে এসেছে। তখনই বাণী বলে, হতেও পারে মা, কারণ আমি তো এই সাজে কখনো দেখিনি, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। অনিরুদ্ধ বাবুর ভালোর জন্য এটুকু করতেই হবে মা। তখনই দেখা যায় যে মৌলিদের কথা শেষ হলে তখন বাণী ওই বিদ্যুৎ আর কুয়াশার পিছু নিতে থাকে আর বলে, ওরা আজকে কোথায় যায় আমি দেখবো মা, আজকে ওদেরকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওরা যে নোংরা খেলাটা খেলছে, এই খেলাটা শেষ করতে হবে, না হলে আমার মাম্মা আর অনিরুদ্ধ বাবুর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না মা। এরপরে দেখা যায় যে কুয়াশা ওই মহিলাটাকে নিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে যায়। তখন বাণীর আরো সন্দেহটা বেড়ে যায়। আর তখন বাণী বলে, মা এ বাড়িতে মনে হচ্ছে কেউ থাকে না, তাহলে কুয়াশা ওই মহিলাটিকে নিয়ে এ বাড়িতে ঢুকছে কেন বলুন তো? তখনই ঈশানী বলে, আমিও তো বুঝতে পারছি না বাণী, যে কি হতে চলেছে, ওই কুয়াশা কি করতে চলেছে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই কুয়াশার বর মানে বিদ্যুৎ ঘোষ, ও মারা যায়নি। ও যদি মারা যেত তাহলে কুয়াশা এমন ব্যবহার করতো না। ও শুধু নাটক করে যাচ্ছে। আসলে ও তো ভিডিও বানায়, এই জন্য এইসব নাটক ও আগে থেকেই জানে, কিন্তু আমাদেরকে তো খুঁজে বের করতে হবে। এরপরে বাণী বলে, মা আমরা হয়তো সঠিক জায়গায় এসেছি। এরপরে দেখা যায় যে বাণীও ফলো করতে করতে ঠিক ঠিক কুয়াশার কাছাকাছি চলে গেলে তখনই দেখে কুয়াশা ভিতরে গিয়ে তার পাশের মহিলাটি সবকিছু খুলে ফেলছে। তখন বাণী বলে যে ইনি এভাবে সবকিছু খুলে ফেলছে কেন? তখনই দেখা যায় যে এক পর্যায়ে বাণী বুঝতে পারে এটাই আসলে বিদ্যুৎ। ঘোমটাটা সরায়। আর তখন বাণী বলে, মা দেখেছো, দেখেছো মা, এটাই বিদ্যুৎ। বিদ্যুৎ কি পরিবেশ নিয়ে এখানে এখানে লুকিয়ে আছে, ওকে তো কেউ কখনো ধরতেও পারতো না। তখনই বাণী বলে, হ্যাঁ 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 বাণী, এটাই তো দেখতে পাচ্ছি। তখনই দেখা যায় যে ঈশানী বলে, তাহলে তাহলে এখন কি করবে বাণী? তখন বাণী বলে,
এখন আমাদেরকে এই বিদ্যুৎ ঘোষকে নিয়ে যেতে হবে, কোর্টের সামনে পেশ করতে হবে। একমাত্র সাক্ষী হবে এই বিদ্যুৎ ঘোষ। ওকে দেখলে আর কিচ্ছু হবে না অনিরুদ্ধ বাবুর, কারণ অনিরুদ্ধ বাবুর তো ধরেছে ওকে মেরে ফেলার অভিযোগে। ওর বডিটা আমরা লুকিয়ে রেখেছি, এই 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 সন্দেহর বসে অনিরুদ্ধ বাবুকে ধরে নিয়ে গেছে, আমাদেরকে ওকেই নিয়ে যেতে হবে কোর্টে। তখন ঈশানী বলে, কি করে সেটা সম্ভব, সেটা হবে? তখনই বাণী বলে, হতে হবে মা, আমাদের যে করে হোক এটা করতে হবে। এরপরে দেখা যায় বাণী ভিতরে প্রবেশ করে। কুয়াশা আর বিদ্যুৎ বাণীকে দেখে ভয় পেয়ে যায়। তখনই বিদ্যুৎ আপতা আপতা করে বলে যে, বাণী এখান থেকে চলে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। আমি বলছি তুই এখান থেকে চলে যা, তুই আমাকে এখান থেকে কিছুতেই নিতে পারবি না, শুধু শুধু তুই অযথা এখানে নিজের জীবনটা হারাতে এসেছিস, এখান থেকে চলে যা। তখনই বাণী বাণী বলে, আমি এখান থেকে যেতে আসিনি। কি ভেবেছিলে তুমি যে সবকিছু এভাবে শেষ করে দেবে? আমি আগে থেকেই জানতাম যে তোমার কিছু হয়নি, তুমি এই সব কিছু অভিনয় করছো। তুমি তুমি অনিরুদ্ধ বাবুর জীবনটা পুরো শেষ করে দিচ্ছ, তুমি তাকে জেলে ভরে দিয়েছো তোমাকে মেরে ফেলার অভিযোগে, কিন্তু তুমি তো দিব্যি বাইরে ভালো আছো, এটা তো হতে পারে না। তখনই বিদ্যুৎ বাণীকে চড় মারতে যায়। তখনই বাণী উল্টো হাতটা চেপে ধরে বলে, বিদ্যুৎ, আমি আগে সেই বাণী নয় যে তোমার হাতে মার খেতে এসেছি। আমি বলেছি তোমাকে এখান থেকে নিয়ে যাবো মানে নিয়ে যাবো। তখনই কুয়াশা বলে যে, এখান থেকে চলে যাও বাণী, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরই দেখা যায় সেখানে ঈশানীও চলে আসে, আর ঈশানীকে দেখে তো আরো ভয় পেয়ে যায় বিদ্যুৎ আর কুয়াশা। তখনই ঈশানী বলে, তোমরা এত এত নিজ কাজ করতে পারো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানি যে আমার মেয়ে ময়ূ এর সঙ্গে যুক্ত আছে, এবার আমি আর কাউকেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এবার তোমাদের শাস্তি হবেই, শাস্তির ব্যবস্থা আমি করে দেব। এরপরেই দেখা যায় বাণী বিদ্যুতের হাতটা চেপে ধরে, টানতে টানতে কোর্টের দিকে চলে আসে। এদিকে কোর্টের কাজও শুরু হয়ে যায়। ধর্মবতার বলে ওঠে যে, আজকে কোনো প্রমাণ হয়তো হলো না যে অনিরুদ্ধ চ্যাটার্জি এই এই খুনটা করেনি, তাই এবার আমাদের ডিসিশনটা নিতেই হবে। মৌলি আর নয়নতারা খুব খুশি হয়ে যায় আর বলে, আজকে আজকে ফাইনালি আমরা জিতে যাচ্ছি। এবার এবার অনিরুদ্ধর জেল কাস্টাডি হয়ে গেলে অনিরুদ্ধকে আমি বলবো যে যদি আমার কথা মতো কাজ করে তাহলে আমি তাকে নির্দোষ প্রমাণ করে দিতে পারবো। এরপরে যখনই কোর্ট থেকে অনিরুদ্ধর রায় শুনানি দেবে তখনই বাণী উপস্থিত হয় আর বলে যে, ধর্মবতার, আমি নিয়ে এসেছি, যাকে নিয়ে এত কিছু হচ্ছে সেই বিদ্যুৎ ঘোষকে আমি নিয়ে এসেছি। তখনই সবাই অবাক হয়ে যায় আর মৌলি নয়নতারা খুব ভয় পেয়ে যায় আর বলে যে, বলি এটা কি হচ্ছে? তখনই মৌলি বলে, জ্ঞানমামি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাণী বিদ্যুতের খোঁজ কোথা থেকে পেলো, আর বিদ্যুৎ এখানে কি করছে? এবার এবার আমরা ফেঁসে যাব গ্র্যান্ডমামি। তখনই দেখা যায় নয়নতারা বলে, দেখাই যাক না কি হয়, আমরা চুপ করে থাকি, এখন কোনো কথা না বলাটাই ভালো হবে, দেখি পরিস্থিতি কোন দিকে গড়ে। তখনই দেখা যায় যে বাণী বলে যে, ধর্মবতার, আমি নিয়ে এসেছি এই যে বিদ্যুৎ ঘোষ, যার জন্য, যার মারার জন্য আপনি অনিরুদ্ধ চ্যাটার্জিকে এই শাস্তির ব্যবস্থা করছেন। তখনই ধর্মবতার বলে, এই বিদ্যুৎ ঘোষ তাহলে এতদিন কেন লুকিয়েছিলে? তখনই দেখা যায় বাণী বলে, এটা আসলে ওদের পরিকল্পনাভাবে প্ল্যান ছিল যে যাতে করে অনিরুদ্ধ চ্যাটার্জিকে এই ফাঁসিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করে দেওয়া যায়। ওরা কখনোই চায় না যে অনিরুদ্ধ চ্যাটার্জি ভালো থাকুক, কারণ আমাকে ক্ষতি করার জন্যই এটা করছে। তখনই মাননীয় ধর্মবতা বলে যে, এটা কি হচ্ছে? এসব কিছু আমি আর মেনে নিতে পারছি না। এসব কে হচ্ছে? এই যে বিদ্যুৎ ঘোষ এই কাজগুলো কেন করেছেন? আপনি কার কথাই বলেছেন বলুন। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, আমি কারোর কথাই করিনি, আমার মনে হয়েছে তাই করেছি। তখনই ধর্মবতার বলে, এটার জন্য কতটা শাস্তির ব্যবস্থা করতে পারি আপনার কোনো ধারণা আছে? তখনই বিদ্যুৎ বলে, আপনার যা ইচ্ছা আমাকে করতে পারেন, কিন্তু আমি এই সব কিছু করেছি। আমাকে মারার চেষ্টা করেছিল, ওরা আমাকে মাথায় আঘাত করেছিল ধর্মবতার। তখন এই ধর্মবতার বলে, ওরা মাথায় আঘাত করেছিল, আপনি তো ওর থেকেও বেশি অপরাধী। আপনি বাণী আর বাণীর হাজবেন্ড অনিরুদ্ধ চ্যাটার্জিকে মারার চেষ্টা করেছিলেন, গলায় ছুরি ধরেছিলেন। তারপরে যখন আপনি ওটা পারেননি তখন অনিরুদ্ধ চ্যাটার্জি আত্মরক্ষার জন্য আপনার মাথায় আঘাত করে, এর কারণে আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এটা দেখে ওনাদের মেয়ে তানিয়া চ্যাটার্জি অসুস্থ হয়ে পড়ে, আর আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে তানিয়া চ্যাটার্জিকে ভয় দেখাতে থাকেন। তখনই বিদ্যুৎ বলে, আপনি ভুল করছেন ধর্মবতার, তানিয়া চ্যাটার্জি নয়, তানিয়া ঘোষ, তানিয়া আমার মেয়ে। তখনই দেখা যায় বাণী বলে, মেয়ে মেয়ে
মেয়ে বললেই মেয়ে হওয়া যায় না। কারণ মামামের ভালোটা তুমি কখনোই বুঝতে চাওনি, কখনোই বুঝবেও না। মামামের ভালো যদি কেউ বুঝে থাকে সেটা অনিরুদ্ধ বাবু। অনিরুদ্ধ বাবুর মতো মামামকে কেউ ভালোবাসতে পারবে না। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে যে বানি এ কি কথা বলছিস তুই, কারণ আমি তানিয়ার জন্মদাতা পিতা, আমি তানিয়ার বাবা, ওই অনিরুদ্ধ বাবু নয়। তখনই বানি বলে শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না ধর্মতার, আপনি ওর অনেক অনেক কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করবেন, যাতে ও এরকম ভুল এরকম কাজ আর কখনো না করতে পারে। তখনই ধর্মতার বলে কি হলো বিদ্যুৎ ঘোষ, সত্যটা বলুন, আপনি কার কথা এগুলো করেছেন? তখনই বিদ্যুৎ বলে যে ধর্মতার, আমি তো আপনাকে আগেও বলেছি এখনো বলছি, আমি কারোর কথা এগুলো করিনি, আমি মন থেকে এগুলো করেছি। তখনই দেখা যায় যে নয়নতারা বলে মৌলি আমরা বেঁচে যাচ্ছি, আমাদের নামটা বলছে না, এবার এবার বাড়িতে গিয়ে ওকেও কিন্তু ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, ওকে না ছাড়িয়ে দিলে কিন্তু ও আমাদের নামটা বলে দেবে। তখনই মৌলি বলে চিন্তা করো না গ্র্যান্ড মামি, আমি সব কিছু ঠিক করে দেব, আমি আমি বিদ্যুৎকে ছাড়িয়ে নেব, কিন্তু এখন আমাদের কথাটা না বলাটাই ভালো হবে। এরপরেই দেখা যায় যে ধর্মতার বিদ্যুতের জেল কাস্টাডিতে পাঠিয়ে দেয়। তখন কুয়াশা চিৎকার করে ওঠে আর বলে না না, বিদ্যুতের নিয়ে যাবেন না, বিদ্যুতের নিয়ে গেলে আমি থাকতে পারবো না, বিদ্যুৎ তুমি তুমি যাবে না। তখনই ধর্মতার বলে এই যে কুয়াশা ঘোষ, আপনিও কিন্তু সমান অপরাধী, তাই আমরা কিন্তু আপনি যদি এভাবে রিয়াক্ট করেন তাহলে আপনাকেও জেল কাস্টাডিতে দেওয়ার জন্য বাধ্য হব। তখনই কুয়াশা বলে না না, আমি আমি জেলে যেতে চাই না, আমি জেলে গেলে আমার আমার ভিডিও কি বানাবে, না আমি কিছুতেই জেলে যেতে চাই না, আমাকে তো ভিডিও বানাতে হবে, লাইভ করতে হবে, আমার বদনাম হয়ে যাবে, না আমি যাব না। তখনই দেখা যায় ধর্মতার বলে তাহলে কথা না বাড়িয়ে ওখানে চুপটি করে বসুন, এই যে অ্যাডভোকেট মান্না, এখন আপনার আর কোনো কিছু বলার আছে? তখনই অ্যাডভোকেট মান্না বলে না না ধর্মতার, আমার আর কিছু বলার নেই। তখনই দেখা যায় যে অ্যাডভোকেট সেন বলে যে ধর্মতার উনি কি বলবে, ওনার ওনার মক্কেলদের নিয়ে তো আর কোনো কথা বলার মুখই ওনার রইল না, কারণ কাদেরকে নিয়ে উনি কেসটা লড়ছিল, এরকম একটা মিথ্যে ঠকবাজ জোচ্চর লোকদের হয়ে কেসটা লড়ছিল, তাহলে ওনার আর কি বলার থাকে? এখন তো প্রমাণিত হয়ে গেল যে আমার মক্কেল বাণী চ্যাটার্জি আর তার হাজবেন্ড অনিরুদ্ধ চ্যাটার্জিকে হ্যারেস করার জন্য এই সব কিছু করেছে। আপনার কাছে আমার একটাই আবেদন যে ওরা যেন এরকম কাজ আর কখনো করতে না পারে, সেই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আর এর পিছনে আমার মনে হয় অন্য কারোর হাত আছে, একা উনি এরকম কাজ করতে পারবে না, তাই আপনি ওনাকেও ওনাকে খোঁজার ব্যবস্থা করবেন। তখনই দেখা যায় ঈশানী বলে যে ধর্মতার আমি একটা কথা বলতে চাই। তখনই ধর্মতার বলে কি বলবেন আপনি, এখানে এসে বলুন। তখনই ঈশানী এসে বলে ধর্মতার আমিও চাই যে আপনি এই কেসটাকে একটু তদন্ত করুন, যে এইসব কাজ করার জন্য বিদ্যুৎকে কে উস্কাচ্ছে, আমি চাই এটা সবার সামনে আসুক। কথাটা শুনে মৌলি খুব ভয় পেয়ে যায় আর বলে জ্ঞান মমি, মম কেন ওখানে এসে এই কথাগুলো বলছে, মম কি আমাদেরকে সন্দেহ করছে? দেখো না আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। তখনই নয়নতারা বলে চুপ করো মৌলি, মৌলি দিদিভাই এখন এসব কথা থাক, এখন এসব কথা বলবে না, কারণ ও যা খুশি করুক কিন্তু কিচ্ছু করতে পারবে না, তোমার দাদু কখনোই আমাদেরকে জেলে যেতে দেবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তখনই মৌলি বলে আমি আজকে মমকে দেখে কিন্তু খুব ভয় করছি। এরপরে মৌলি মনে মনে বলে যদি মম জানতে পারে সব কিছু, সেদিন কি হবে, যে আমি ও বাড়ির মেয়ে নয়, ওই বাণী হলো আসল উত্তরাধিকারী, তাহলে সেদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ও বাড়ি থেকে বের করে দেবে। আমি কি করব, এই সম্পত্তিটা খুব তাড়াতাড়ি আমার নামে লিখে নিতে হবে। এবার এবার আমার আসল টার্গেট হবে ওই রায়বাড়ির সব সম্পত্তি আমার নিজের নামে করা। কারণ এই কথা আমি গ্র্যান্ড মাম্মিকেও বলতে পারছি না, তাহলে গ্র্যান্ড মাম্মিও হয়তো কোনো সময় পাল্টি খেয়ে যাবে, কিন্তু আমি তো কিছুতেই হতে দেব না। আমি যেগুলো আমার ভেবেছি সেগুলো আমি আমার করেই ছাড়বো, এই সব সম্পত্তি আমি আমার নিজের নামে করেই ছাড়বো। যতই দূরত্ব যত ঝড় আসুক না কেন, সব কিছু জয় করে আমাকে এটা করতে হবে। দাদুর সঙ্গে আমাকে পরামর্শ করতে হবে, অনিরুদ্ধকে পাই বা না পাই, কিন্তু সম্পত্তিকে আমি হাতছাড়া হতে দিতে পারি না, এটা আমার। আমি আমি এই সম্পত্তি ছাড়া বাঁচতে পারবো না। আর বাড়ি তো ছোট লোকের পরিবেশেই বড় হয়েছে, তাই বাণীর কোনো সমস্যা হবে না, বাণী বাণী মানিয়ে নিতে পারবে, কিন্তু আমি ওই বস্তিতে গিয়ে থাকতে পারবো না, ওই ছোট ঘর ছোট বাড়ি দিন এনে দিন খাওয়া, না না আমি এটা কিছুতেই পারবো না। আমি সবসময় ব্র্যান্ডের
পোশাক পরে থাকি, তাহলে আমি ওখানে গেলে তো সেগুলো পাবো না, আমাকে ফুটপাতের থেকে পোশাক কিনতে হবে। না, কিছুতেই হতে পারে না, আমি ওই নকুল সরকারের কাছে কিছুতেই ফিরে যাব না। এবার যদি নকুল সরকার আমার কাছে বাধা দিতে আসে, তাহলে এই নকুল সরকারকেই সরিয়ে দিতে হবে, কারণ কথাটা আমি ছাড়া তো আর কেউ জানে না, আর ওই নকুল সরকার, এজন্য নকুল সরকারকে এবার সরতেই হবে। নিজের জায়গা পোক্ত করার জন্য নকুল সরকারকে সরিয়ে দিতে আমি দুবার ভাববো না। আমার জন্মদাতা বাবা হোক, কিন্তু আমি তো তাকে বাবা বলে একদিনও মেনে নিইনি। এজন্য তাকে সরাতে আমার বিন্দুমাত্র কোনো কষ্ট হবে না, আমাকে সরাতেই হবে।